সাংবাদিক ভাইয়েরা নিশ্চিত করেছেন। দ্বিতীয় যে অভিজ্ঞতাটা বলবো সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস 31 জুলাই। তো মার্চ ফর জাস্টিসের জন্য আমরা তখন হাইকোর্টের সামনে মাজার গেটের সামনে অবস্থান করছিলাম। সেইখান থেকে পুলিশ আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে। পুলিশ হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠি চার্জ করতে পারছে না, কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা, যার কারণে পুলিশ ডিরেক্ট অ্যাকশন নিতে না পারলেও তারা হচ্ছে বারবার টেনে হিচড়ে আমাদেরকে অ্যারেস্ট করছিল। তো সেখানে যে সাংবাদিক ভাইয়েরা ছিলেন তার মধ্যে কয়েকজন সিনিয়র সাংবাদিক, তারা আমাদের কাছে হচ্ছে বারবার দৌড়ে আসছিলেন এবং আমাদেরকে হচ্ছে সেফ এক্সিট, আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি, আমরা যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যাই। অনেকক্ষণ অবস্থান করার কারণে বিভিন্ন গ্রুপগুলো এক একজন এক এক দিকে চলে যাচ্ছিল। আমরা স্টুডেন্ট প্রতিনিধি যারা ছিলাম আমরা আসলে কন্ট্রোল করতে পারছিলাম না। একদিকে তখন স্টুডেন্টদের অনেক বেশি আবেগ ছিল, তারা চাচ্ছিল যে কোনো মূল্যে এটাকে সফল করতে। আবার অন্যদিকে আরেকটা অংশ চাচ্ছিল আমাদের আন্দোলন আজকের মতো সফল, আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করতে হবে, এই জন্য আমরা যাতে চলে যাই, এই ধরনের একটা অবস্থান ছিল। তো সেইখানে সাংবাদিকরা এমনভাবে অবস্থান করছিলেন, তারা হচ্ছে আমাদেরকে বারবার বলছিলেন যে পুলিশ আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা সরে যান না, আপনারা যে ডিসিশন নেবেন একসাথে ডিসিশন নেবেন। তো সেইখানে সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকজন শিক্ষক ছিলেন। তো কয়েকজন সাংবাদিক ভাইয়েরা শিক্ষকদের কাছে গিয়ে তাদেরকে বললেন যে করেন, আপনারা আসেন, আপনারা কথা বলেন, আপনারা কথা না বললে হবে না, ওরা যখনই বিভক্ত হয়ে যাবে তখনই পুলিশ ওদের উপর আক্রমণ করবে। তো মার্চ ফর জাস্টিস আমরা সফলভাবে শেষ করি শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে। এবং সাংবাদিক ভাইদের তারা আসলে মিডিয়াতে তাদের যে অবস্থান তার বাহিরে যখন আসলে তাদের স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতার জায়গাতে তারা আমাদেরকে সর্বোচ্চটুকু সাহায্য করেছে। সর্বশেষ আরেকটা ঘটনা বলি, 4ই আগস্ট জিগাতলাতে যখন পুলিশ আমাদের উপর আক্রমণ করে, পুলিশের আগে ছাত্রলীগ সমানে গুলি করছিল। তো পরিস্থিতিটা এমন ছিল যে একজনকে গুলি করে সে পড়ে যায়, আরো 10 জন সামনে এগিয়ে আসে, আপনারা যেটা হচ্ছে ভিডিওতে দেখেছেন। তো জিগাতলার পরিস্থিতিটা এরকম ছিল এবং সাংবাদিক ভাইয়েরা যখন ভিডিও করছিলেন তাদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে সেদিন। এবং তারা জানে ওই মুহূর্তগুলো শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমেই উঠে আসবে। 5 তারিখে যখন আমরা কারফিউ ভেঙে মিছিল করি ধানমন্ডিতে পপুলারের সামনে, তো ওই মুহূর্তে আমাদের উপর পুলিশ প্রথমেই হচ্ছে কোনো বিনা উস্কানিতে আমাদের উপর গুলি করা শুরু করে। গুলি, টিয়ার শেল এবং রাবার বুলেট, পিলেট বুলেট। তো আমরা একটা বিল্ডিং এর নিচে অবস্থান করি, সেখানে প্রথম আলোর একজন সাংবাদিক ছিলেন, সাংবাদিকের নাম হচ্ছে তাহমিনা আপু। তো আপুকে আমার সারা জীবন মনে থাকবে। আমরা যখন সেখানে অবস্থান করি সেখানে পুলিশ হচ্ছে কিছুক্ষণ পর আমাদের হামলা করে। আমার ফোন তখন এখানে অনেক বেশি ইনফরমেশন ছিল এবং আমরা জানতাম না যে আসলে শেখ হাসিনা থাকবে কি থাকবে না। আমার ফোনটা আপুর কাছে ছিল, আমার ফোনটা উনি নিজের দায়িত্বে রেখেছেন এবং আমাদের উপর তখন হচ্ছে পুলিশ কিছুক্ষণ পরে লাঠি চার্জ করে এবং উনি হচ্ছে সেটা ভিডিও করেছিলেন। তো ভিডিওটা হচ্ছে পুলিশ নষ্ট করে দেয়, সেখানে হচ্ছে ডিলিট করে দেয়, ওনার ফোন নিয়ে নেয়। এবং এই অভিজ্ঞতাগুলো আমাদের একদম সরাসরি দেখা, যে আসলে আমরা টিভিতে যেটা দেখি, আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াগুলো ডিফারেন্ট স্তরে আসলে কন্ট্রোল হয়। আপনি প্রথমে কোন কোন সংবাদগুলো নিতে পারবেন, আপনি কি রেকর্ড করতে পারবেন, সেটার উপর এক ধরনের ফিল্টার হয়। এরপর আপনার যখন নিউজ রুমে যায়, সেটার ভিতরে থাকা যে দালালগুলো বসেছিল তারা এক ধরনের এডিটিং করবে, এক ধরনের ফিল্টারিং করবে। এরপরে তৃতীয় স্টেজে দেখা যাবে যে গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসবে যে তোমার এই হেডলাইনটা চেঞ্জ করো। তো এই বাস্তবতা আমরা সবাই জানি এবং আমরা এটাও জানি এই আন্দোলনে আসলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল। আমরা দেখেছি যখন মাঠ পর্যায়ে সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে নিজেদের থেকে আলাদা কিছু মনে করেন নাই, বরং সর্বোচ্চ সহযোগিতাটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন পরামর্শ দিয়ে। এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে সাংবাদিকরা আমাদেরকে নিয়মিত ফোন করেছেন, আমার সাথে নিয়মিত যোগাযোগ ছিল, যে প্রতিদিন তারা আমাদেরকে আপডেট করতো আজকে পুলিশ কোথায় অবস্থান করবে, আজকে ছাত্রলীগ কোথায় থাকবে, তারা এখন কোথায় আছে, তারা আমাদের উপর কখন হামলা করতে পারে, প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে আপডেটগুলো পেয়েছি। তো সাংবাদিকদের একটা দায়বদ্ধতা ছিল, সেই জায়গাটা আমরা মেনে নিয়ে সাংবাদিকদের যে ভূমিকা সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলা উচিত, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা আসলে বারবার বলি যে সাংবাদিকরা বাংলাদেশে স্বাধীন না, বাংলাদেশে তারা কথা বলতে পারে না, এটা সত্য। এবং আপনি যদি দেখেন যে পৃথিবীর আসলে কোথাও আসলে সাংবাদিকতার যে হচ্ছে সম্পূর্ণ স্বাধীন এরকম বলতে কিছু নাই, মানে আপনি যত স্বাধীনই হোক তার থেকেও বেটার করা সম্ভব।
তো আমরা আসলে গত 15 বছরের অভিজ্ঞতা নিয়ে অনেক বেশি আলোচনা করতে পারি, কিন্তু এটা সলিউশন কি, এটা সমাধান কি, এই সমাধানের জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত। আমরা সবাই এই বাস্তবতাটা স্বীকার করি, গত 15 বছর সাংবাদিকরা, সংবাদ মাধ্যমগুলো স্বাধীন ছিল না। এখন আমরা কিভাবে এই সংবাদ মাধ্যমগুলোকে স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে পারি, এটা নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং একই সাথে গত 15 বছরে যারা এই সংবাদ মাধ্যমগুলোকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে রেখেছিল, যারা এর জন্য দায়ী ছিল, এবং আমরা দেখেছি যে এখনো অনেকেই বহাল তবিয়তে বসে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। আজকে সরকার পতনের আমরা 100 দিন পালন, নতুন সরকার গঠনের 100 দিন পালন করছি, কিন্তু যেই ফ্যাসিস্ট সাংবাদিকরা যারা আসলে এই নিউজগুলোকে এডিট করতো, চেঞ্জ করতো, যারা আসলে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিত, মিডিয়াতে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করতো যে এটা আসলে তৃতীয় পক্ষের আন্দোলন, তৃতীয় শক্তির আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী, এরা সন্ত্রাসী, তারা কিন্তু এখনো বসে আছে। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং কেন নেওয়া হবে না, এটা হচ্ছে আমরা জানতে চাই। সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের একটা বায়াসনেস থাকবে, এটা স্বাভাবিক। আদর্শিক যে বায়াসনেস সেটা থাকে। আমরা যদি দেখি আমেরিকাতে রিপাবলিকান এবং ডেমোক্রেট, তাদের উভয়েরই কিছু গণমাধ্যম আছে যারা নিজেদের ওই দলের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে। আমরা সিএনএন এর কথা বলতে পারি, নিউ ইয়র্ক টাইমসের কথা বলতে পারি, আবার ডেমোক্রেটদের পক্ষে আমরা রিপাবলিকানদের পক্ষে আমরা ফক্স নিউজ বা হচ্ছে নিউজ ম্যাক্সের কথা বলতে পারি। এই নিউজগুলো আছে। এই আদর্শিক যে বায়াসনেস সেটা থাকবে, কিন্তু সেটা থাকার পরেও আমরা যে আসলে সত্য বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।